সবাইকে স্বাগত জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের লেডিস ক্লাবের আড্ডায়। আমি অহনা তাসনিম খান আছি আপনাদের সাথে। 21শে জুলাই হয়ে যাওয়া মাইলস্টোন ট্র্যাজেডির যে শোক, সেটা কাটিয়ে উঠতে আমাদের আরও বেশ সময় লাগবে। তারপরও জীবন চলমান এবং চলমান জীবনে আমরা আমাদের নিয়মিত প্রত্যেক দৈনন্দিন কাজকর্ম চালিয়ে যাচ্ছি। মনের ভেতর অনেক কষ্ট পাথর হিসেবে জমিয়ে রেখে আমরা আসলে সাধারণভাবে জীবনযাপন করার চেষ্টা করছি এবং সেই সূত্রপাত ধরেই আসলে সামনের দিকে এগোতে চাই। সবাইকে একটা সুন্দর বিষয় নিয়ে আমাদের লেডিস ক্লাবের আড্ডায় আরও একবার আমন্ত্রণ জানিয়ে নিচ্ছি। দুজন বন্ধুকে ডেকেছি আজকের আড্ডায়। বিষয়টা আপনাদেরকে কিছুক্ষণ বাদেই আমি জানিয়ে দেব। শুরুতেই আছেন আমাদের সাথে আলেয়া জামান, তার সাথে আমার আগেও অনেক আড্ডা হয়েছে। স্বত্বাধিকারী হিসেবে উনি আছেন রে কালেকশনে, এবং আপুকে অনেক অনেক স্বাগত জানাই লেডিস ক্লাবে। ধন্যবাদ তোমাকে। তার পাশেই আছেন হাসিনা মোর্শেদা, তিনি অধ্যাপক হিসেবে আছেন মির্জা আব্বাস মহিলা কলেজে, যে ঢাকায় অবস্থিত। আপুকে অনেক স্বাগত জানাই। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ। আজকের দিনে লেডিস ক্লাবে আপু যেহেতু আজ প্রথম এসেছেন, তার কাছে একটু শুনি যে লেডিস ক্লাবে আসতে পেরে কেমন লাগছে। আমার খুবই আজকে ধন্যবাদ প্রথমে জানাচ্ছি নেক্সাস টেলিভিশন এবং টেলিভিশনের সকল দর্শক ও আপনারা যারা আছেন তাদের সবাইকে। আমি অনেক দিন থেকে প্রোগ্রামটা দেখি, যেহেতু আমার বান্ধবী আসে, হ্যাঁ, আরও অনেক পরিচিত অনেকে আসে, তো খুব ইচ্ছা ছিল মনের যে একদিন আসবো। তো আজকে আসতে পেরে নিজেকে অনেক ধন্য মনে হচ্ছে। বাহ, অনেক ধন্যবাদ। তাহলে আপুর কাছে আসবো, তার আগে আমাদের বন্ধু যারা দেখছেন তাদের সবাইকে জানিয়ে দিতে চাই, শুক্র এবং শনিবারের আড্ডা, লেডিস ক্লাবের আড্ডা সন্ধ্যা 6টা থেকে 7টা পর্যন্ত আমরা একটা ঘন্টা নারীদের সাথে আলাপ করি, আড্ডা করি এবং তার সাথে একটা বিষয় আমরা জুড়ে দিই। সেই বিষয়টা হলো আজকের দিনের জন্য শখ থেকে পেশা। অনেক শখ আছে যেগুলো শখ করে শুরু করা হয় বা শখের কারণে করা হয়, এবং সেটাই আস্তে আস্তে পেশায় পরিণত হয়। সেই ধরনের পেশায় নাকি মনোযোগও বেশি আসে, কারণ সেই ধরনের কাজ যেখানে আমাদের আনন্দ আছে, সেই কাজে কখনো ক্লান্তি আসে না। সেটাই আসলে সত্য কিনা সেই বিষয়গুলো নিয়ে আড্ডা হবে আজকের দিনে। আপনারাও চলে আসবেন আমাদের আড্ডায়। আমাদের স্ক্রিনে দেওয়া থাকবে জুমের আইডি এবং পাসওয়ার্ড, যেটা ফলো করে আপনারা এসে আমাদের সাথে গল্প করতে পারছেন। আলে আপু, আপনি বরাবরই আমি জানি যে আপনার একটু ফ্যাশন সচেতন থাকার অভ্যেস এবং ছোট ছোট করে গুছিয়ে গুছিয়ে কাজ করবার অভ্যেস, তো সেখান থেকেই আপনার পেশার সূত্রপাতটা হয়েছে কিনা? আসসালামু আলাইকুম। নেক্সাস টেলিভিশনের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে আবারও ডাকার জন্য। আর যে কথাটা বললে, সত্যি কথা বলতে অ্যাকচুয়ালি ওটাই ছিল মেইন কারণ। আসলে আমি সবসময় নিজে একটু ডিজাইন করে ড্রেস পরতে পছন্দ করতাম। সেই থেকে একটু একটু করে ভাবলাম, আচ্ছা নিজে যখন পরি সবাই খুব অ্যাপ্রিসিয়েট করে, একটু দেখি যে এটা বিজনেস আকারে নেওয়া যায় কি না। তো দেখা গেছে যে অনেক ড্রেস রেডি করে আমি আমার ফ্রেন্ড সার্কেলকে বাসায় ইনভাইট করতাম। ওরা যখন দেখতো, ওরা তো পারচেস করতো, পাশাপাশি আরও বিভিন্ন কালারে বিভিন্ন ডিজাইন অর্ডার করেছে। তখন আমি দেশি কালেকশন নিয়ে কাজ করতাম, নিজে ডিজাইন করতাম। তো সেইভাবে আসলে বিজনেসের সূত্রপাতটা আমার, কারণ শখের বশেই শুরু করা এবং সেটা এখন পেশা হিসেবে নেওয়া যায়, এক কথায় বললে যা হয় আর কি। একদম ঠিক কত বছর আগের ঘটনা বলছেন? ঠিক 9 সাল থেকে এই কাজটা আমি করছি। আচ্ছা, 2009 সাল থেকে আপনি এই কাজের সাথে আছেন। আসলে কি এর পেছনে অনেক গল্প আছে, বিজনেসের পেছনে অনেক গল্প আছে। যে একটা হচ্ছে যে এক প্রকার জেদ, আরেকটা হচ্ছে যে শখ, আরেকটা হচ্ছে যে বরাবরই কাজ করার ইচ্ছা। কমপ্লিট হাউসওয়াইফ হয়ে বসে থাকার ইচ্ছা কখনোই ছিল না আমার। সব কিছু মিলে ব্যাটে বলে মিলে গেল। তো সুন্দর আমি তারপর শুরু করে দিলাম। আল্লাহর অশেষ রহমত ছিল, সাকসেসও আনতে পারলাম। প্রথমে দেশি প্রোডাক্ট নিয়ে কাজ শুরু করেছিলাম। নিজে ডিজাইন করতাম, নিজে সব কিছু সুতা মিলানো, ইচ অ্যান্ড এভরিথিং সব কিছু নিজে করতাম। একদম সময় সাপেক্ষ একটা কাজ, সময় সাপেক্ষ, অনেক সময়। তারপর তো আসলে বাচ্চা আমার তো তখন অলরেডি 3 বেবিস। তো বাচ্চাদের সময় দেয়া, ঘরের সময় দেয়া, পাশাপাশি বিজনেসের সময় দেয়া টু টাফ ছিল। কিন্তু যখন কাজ নিয়ে বের হতাম, একেবারে সারাদিন সেই দিনটা শুধু কাজের জন্য, অন্য কিছু না। অবশ্যই অফ ডেতে যেতাম, তারপরে ওইভাবেই ডিজাইনগুলো দিয়ে আসতাম। রেডি হলে তখন এভাবে ছোট আকারে শুরু করেছি, একদম ছোট আকারে শুরু করেছি। আলহামদুলিল্লাহ এখন
বলতে পারবো মোরলেস চেনে সবাই আমাকে। আজকের দিনে পুরো দস্তুর ব্যবসায়ী হয়ে যাওয়ার পুরো ব্যাপারটা আপনার কাছ থেকে এসে শিখে নেব পুরো আড্ডায়, এটাই আসলে আমাদের উদ্দেশ্য। এবার একটু হাসিনা আপুর কাছে আসি, তার কাছে এসে জানতে চাই যে শিক্ষকতা আসলে এমন একটা পেশা যেটা শখ করে আসলে করা যায় কিনা আমি জানি না, আসলে হয়তো শখ থেকে সম্ভব না, অনেক ডেডিকেশন এবং বাচ্চাদের প্রতি প্রচুর ভালোবাসা, শেখানোর সেই তাড়না, সেখান থেকেই হয়তো শিক্ষকতায় আসা। আপনার কাজের অঙ্গন নিয়ে আপনার কাছে শুনি। না, আসলে এটা আমার ছোটবেলা থেকেই শখ ছিল যে আমি বড় হয়ে একজন টিচার হব। সেই শখটা পূরণ করার জন্য সবসময় একটা স্বপ্ন ছিল মনে। স্বপ্নটা আমি সবসময় দেখতাম, সেটা শুধু মানে ঘুমিয়ে স্বপ্ন না, জেগে জেগে স্বপ্ন দেখতাম, যার ফলে আমাকে সেই শিক্ষক হওয়ার জন্য যে যোগ্যতা অর্জন করতে হয় সেটার পিছনে আমাকে সবাই ব্যয় করতে হয়েছে এবং ভালোভাবে পড়াশোনা করতে হয়েছে যাতে আমি একজন শিক্ষক হিসাবে প্রতিষ্ঠিত হতে পারি এবং শিক্ষক হিসাবে যোগদান করতে পারি। আমার মানে যতটুকু পড়াশোনা দরকার শিক্ষকের জন্য ততটুকু শেষ না করলে তো আমি হতে পারবো না, আমাকে অনার্স মাস্টার দুটোই করতে হয়েছে। তাহলে তো বেশ একটা মানে শিক্ষকতার জন্য তো আলাদা পড়াশোনাও তো করতে হয়, তাই না? আলাদা না, কলেজের জন্য লাগে না, অনার্স থাকলে হয়, কিন্তু মানে গোড়া থেকে তো আমাকে সেইভাবে প্রস্তুতি নিতে হবে, ভালো রেজাল্ট লাগবে। এবং শিক্ষক তো আসলে চাইলেই যে সবাই হতে পারে তাও কিন্তু না, কারণ অনেক মানুষ আছে পড়াশোনায় বেশ ভালো, ওনারা বেশ পড়াশোনা করেছেন কিন্তু ওনারা হয়তো শেখাতে জানেন না বা শিক্ষকতা হয়তো করতে পারেন না। তো শিক্ষক হওয়ার জন্য আলাদা করে কি কি বৈশিষ্ট্য আসলে লাগে বলে আপনার মনে হয়? আসলে এটা আমার ছোটবেলার স্বপ্ন ছিল, তো আমি ছোট থেকেই মানে আমি যখন খেলাধুলা করতাম ছোটবেলায় তখন আমার ফ্রেন্ডদেরকে নিয়ে আমি এই খেলাটাই খেলতে বেশি পছন্দ করতাম এবং তারা আমার ফ্রেন্ডরা হতো ছাত্র এবং আমি হতাম শিক্ষক। তাহলে ছোটবেলা থেকে একদম ওই যে সবাইকে শাসন করার বিষয়টা কি ছিল? কিছুটা ছিল। আচ্ছা, যদি সাথে আদরও ছিল। হ্যাঁ, আপনাকে দেখে মনে হয় আপনি পুরোটাই আদর। আমি জানি না কিভাবে আপনি ছাত্রদেরকে শাসন করেন। আমার স্টুডেন্টরাও কিন্তু আমাকে লাইক করে। হ্যাঁ, এটা বোঝাই যায়, একদম আপুর কণ্ঠ যেমন আদর রে ভরা, আমার মনে হয় যে ছাত্ররা আপনাকে ভীষণ ভীষণ পছন্দ করে। এবং মিসকে থাকে না, কিছু মিসকে দেখা যায় যে আমরা স্কুল ছেড়ে কলেজ ছেড়ে যখন অনেক দূরে চলে যাই তারপরও ফিরে ফিরে আসি স্কুলে বা কলেজে এসে ওই মিসের সাথে দেখা করতে চাই, সেভাবে আসে না অনেক ছাত্র? আমার অনেক ছাত্রী, মানে আমি তো মহিলা কলেজে আছি তো ছাত্রীরাই সব, তো অনেক ছাত্রী বাইরে চলে গেছে দেশের বাইরে, সেখান থেকে আমাকে ফোন করে, ম্যাডাম আপনি অনেক দেশে যান, আমার এখানে আসেন, ঘুরতে আসেন, আপনি শুধু প্লেন থেকে নামবেন, বাকি সব কিছুই আমার। এবং ওরা এটা মিনও করে, আমি নিশ্চিত, কারণ তারা আসলে আপনাকে অতখানি অ্যাটেন্ড করতে চায়। কিছু মানুষ আমাদের জীবনে এতটাই প্রভাব ফেলে, বিশেষ করে শিক্ষকরা, যে তাদেরকে আসলে সারা জীবন আমরা অ্যাটেন্ড করতে চাই এবং তাদেরকে যদি একবেলা একসাথে লাঞ্চ করতে পারি খুব আসলে অন্যরকম ভালো লাগা কাজ করে। আরও শুনবো অবশ্যই। আলে আপু, একটু জানতে চাই যে এখন দেখা যায় ব্যবসাটা আসলে বেশ প্রচলিত হয়ে গেছে এবং অনেক ব্যবসায়ী চলে এসেছে, কিন্তু ব্যবসায়ী মানেই যে সফল হবে তাও তো নয়। তো সেই ক্ষেত্রে একজন পুরোদস্তুর ব্যবসায়ী হয়ে ওঠার জন্য শুরু থেকে কোন বিষয়টার দিকে সব থেকে বেশি মনোযোগ দিতে হবে, যার কারণে কিছু সফল ব্যবসায়ী আছে, কিছু ব্যবসায়ী একদমই সফল নয়? একটু এই পার্থক্যটা আপনার কাছে একটু শুনে নিন। আসলে সফলতার মেইন চাবিকাঠি হচ্ছে হার্ডওয়ার্ক। আপনার কাজের প্রতি সেই রকম মানে পরিশ্রমটা দিতে হবে যে আমি বিজনেস অনেক গুছিয়ে নিয়েছি, আমি আর অনেক টাকা আছে, আমি অনেক প্রোডাক্ট দিয়ে আমি স্টাফের উপর ছেড়ে দিলাম, তা হবে না। আপনাকে নিজেকে সেটা তদারকি করতে হবে, নিজের সেটার পেছনে লেগে থাকতে হবে। আপনি যদি লেগে না থাকেন, আপনি কারো ওপর ছেড়ে দিয়ে বিজনেস করতে চাচ্ছেন, কখনোই সফল হতে পারবেন না। সফলতার মেইন চাবিকাঠি হচ্ছে আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে এবং এই পরিশ্রমটা করতে গিয়ে আসলে অনেক কিছু শেখা যায়, শেখার তো শেষ নেই। আমরা যেমন এখনও শিখছি, এখনও মনে হচ্ছে যে আচ্ছা আমি এখন বাইরের প্রোডাক্ট নিয়ে কাজ করছি, আচ্ছা আবার আমি দেশি প্রোডাক্ট নিয়ে কাজ করি, নতুন নতুন ডিজাইন আসছে, আমরা পিন্টারেস্টে যাচ্ছি, বিভিন্ন ডিজাইনারদের ফলো করছি, ফলো করে এখন আবার নিজস্ব ডিজাইনেও আসছি যে আমরা টাকাটা শুধু দেশের বাইরে দিব কেন, আমরা নিজেদের দেশেও ইনভেস্ট করি। তো দেশি পণ্যও রাখছি, পাশাপাশি ফরেন প্রোডাক্টও রাখছি। সবচেয়ে বড় কথা কি জানেন,
আমি যখন দেশি প্রোডাক্ট নিয়ে কাজ করতাম খুব সুন্দর করেই ডিজাইন করতাম, কারণ আমার ফ্রেন্ডরা সবই মোটামুটি মানে কি বলবো একটু অন্যরকম আর কি, যাই হোক। তো ওরা যখনই আসতো খুব পছন্দ করতো, অ্যাপ্রিসিয়েট করতো, পছন্দ করতো এবং 3টা-4টা করে অর্ডার করে যেত। তখন আমার মনে হয়েছে না, আমার টেস্টটা ওরা নিচ্ছে, আমার টেস্ট যদি ভালো না হতো তাহলে তো তারা এতগুলো করে অর্ডার করতো না, সেটাই। তো সেই ক্ষেত্রে আবার যখন আমি শপ নিলাম, ঘর থেকেই শুরু বিজনেসটা, যখন শপে গেলাম, শপে আবার দেখা যাচ্ছে কি ওই ইম্পোর্টেড প্রোডাক্ট চায়, দেশি কালেকশন, আচ্ছা ইন্ডিয়ান নাই, পাকিস্তানি নাই, এইভাবে আসলে তখন আবার মনটা খারাপ হয়ে যায়। এত হার্ড ওয়ার্ক করি অথচ প্রায়োরিটি দিচ্ছে না, তখন মন খারাপ হয়ে যায়। এইভাবে আসলে আস্তে আস্তে যে সব কালেকশনই সাথে রাখা এবং একটু বিজনেসটাকে এক্সপ্যান্ড করা বলা যেতে পারে, যে আপনি নিজস্ব জায়গায় সোর্সিং করছিলেন, এখন বাইরের জিনিসও আপনি সোর্সিং করছেন। রাইট, এবং মানুষের চাহিদাটাকে অবশ্যই প্রায়োরিটি দিতে হবে, যে আমি শুধু দেশি প্রোডাক্ট নিয়ে কাজ করছি। অনেকে তো অ্যাফোর্ড করারও সুযোগ থাকে না, কারণ আমরা যে ক্যাটাগরি প্রোডাক্ট তৈরি করি সেগুলো দেখা যায় যে অনেক এক্সপেন্সিভ হয়ে যায় দেশি কালেকশনগুলো। আবার ধরেন যেগুলো বাইরে থেকে ইম্পোর্ট করে আনছি ওগুলো আবার মিনিমাম প্রাইসে পাওয়া যায়। তো দেখা যাচ্ছে যে তখন আমরা দেশি কালেকশনটাকে আস্তে করে একটু মানে সাইড করে ফেললাম, সাইড করে ইন্ডিয়ান, পাকিস্তানি আমি কখনোই সেল করি না, এটা হচ্ছে আমার পার্সোনালি, আমি ইন্ডিয়ান প্রোডাক্টই সেল করি, আর হচ্ছে দেশি কালেকশন, এই দুটো মিলিয়ে আমার বিজনেস। তো আলহামদুলিল্লাহ প্রচণ্ড সময় দিতে হয়, সময়ের মানে এত সময় দিতে হয় যে অনেক সময় দেখা যায় যে খাওয়া দাওয়া ভুলে যেতে হয়। আর যখন আমাদের মানে মেসেজ আসে, আমি যেহেতু অনলাইনেও বেশ অ্যাক্টিভ, ওই মেসেজের রিপ্লাই দিতে দিতে এখানে আমি অন্য কাউকে অ্যাক্সেস দেই না, কারণ কি দেখা যায় যে এটা আমার হাতে গড়ে তোলা, কত কিছুই তো এখন হয়। ধরেন এখন যেমন মনিটাইজ একটা বিষয়, মনিটাইজ যখন হচ্ছে তখন আপনার লয়ালিটি ফ্রি একটা গান আছে, ওইগুলো আপনাকে মিউজিকে দিতে হবে। আপনি যদি আপনার মন পছন্দ মতো একটা মিউজিক দিয়ে দিলেন একটা রিলসে, বা সবাই যেটাতে খুব খুশি হবে এমন একটা গান চাইলেই দিয়ে দেওয়া যায় না, আপনার পেজটাকে ডিসেবল করে দিতে পারে। আমার যেমন রোজার ঈদের মধ্যে, রোজা কোরবানিতেই আমার রোজার আগে আমার পেজ ডিসেবল হয়ে গেছে। আমি তো কান্নাকাটি করে শেষ, হ্যাঁ কিভাবে কি হলো। পরে দেখি যে আমার একটা গানের কারণে ছিল অনেকগুলো গান মানে কপিরাইট এসে পেজ ডিসেবল। তারপর আমার আইটির যে কাজ করে সেই লোকটাকে এনে সব ডিলিট করতে 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 আল্লাহর অশেষ রহমত ছিল, পেজটাকে আমি আবার ফিরে পেয়েছি। তারপরে আমি আমার পেজে এখন আর কাউকে অ্যাক্সেস দিই না, সব আমি নিজে করি। আমার পেজের যত কাজ আছে সব আমি নিজে করি। তার মানে নিজের তদারকিটা নিজের ব্যবসাতে খুব খুব দরকারি, তাই না? খুব বেশি দরকার। এবং অন্যের ভরসায় পেজটা ছাড়লেই যেটা হয় যে এরকম একটা ঘটনা ঘটেই যেতে পারে। ডেফিনেটলি। এবং এখনকার দিনে তো আপনার পেজটাই আপনার ব্যবসার সবথেকে বড় জায়গা। সবচেয়ে বড় কথা, অফলাইনের থেকে অনলাইন বেশি মানে এফেক্টিভ। অফলাইনে আসলে মানুষ বাইরে গিয়ে গরমের মধ্যে জ্যাম ঠেলে শপিং করতে চায় না। আপু আমার লাস্ট মনে নাই আমি কবে মার্কেটে গেছি, আমি আর শপিং মলেই যাই না। তো এটাই আসলে হয়ে গেছে। এদিকে যদি হাসিনা আপুর কাছে আসি, এসে জানতে চাই যে আপু একটা প্রচলিত কথা আছে এবং আমি সত্যতা মিথ্যা সবই আপনি যাচাই করে দেবেন, সেটা হলো যে যদি খুব টাকা কামানোর উদ্দেশ্য থাকে তাহলে নাকি শিক্ষকতার মতো একটা সেবামূলক মানে কাজে না যাওয়াই ভালো, এরকম কথাটার কি ভিত্তি আছে কিনা শুনে? হ্যাঁ ধন্যবাদ, এটা অবশ্যই ভিত্তি আছে। কারণ আপনার টিচার হিসাবে তো আপনি যখন বাচ্চাকে পড়াবেন দায়িত্ব নিয়ে, কর্তব্য নিয়ে, তখন তো আপনি টাকার পিছনে ছুটতে পারবেন না। এটা আমার স্কুল কলেজে, আমি তো প্রাইভেটে পড়াবো না, আমার সবসময় ইচ্ছা ছিল যে আমি বাচ্চাদের কলেজেই পড়াবো। তো আমি অনেক সময় যখন অফ পিরিয়ড থাকে বাচ্চাদের আমি বলি যে তোমাদের অফ পিরিয়ড আছে, ওই সময় চলে এসো, আমি তো বসেই আছি, তা আমি একটু দেখিয়ে দিব। তো যেমন ওদেরকে দায়িত্ব নিয়ে আমি পড়াচ্ছি, বকাও দিচ্ছি, আবার আদরও করছি। এই শেখানোর জন্যই তো আসলে তারা যাতে আসলে ভালো করে শেখে, সেটাই তো আপনার চেষ্টা। জি জি। এই প্রসঙ্গে আমি একটা কথা বলি, আমার এক নতুন কলিগ এসেছিলেন, উনি আইসিটি জয়েন করেছিলেন। তো আমাকে একদিন বলছে, ফার্স্ট ইয়ার ক্লাস নিয়ে বের হয়ে আমাকে খুঁজছেন। আমি বলছি কী ব্যাপার স্যার, আমাকে খুঁজছেন কেন? বলে আপনাকে অনেকক্ষণ থেকে খুঁজছি, আমার পার্টনার আছে। তো বললো যে ফার্স্ট ইয়ারে কি শুধু আপনি একা ক্লাস নেন? আমি বলছি না, পার্টনার আছে। তো
বলে মেয়েরা তো শুধু আপনাকেই চেনে। তাহলে আসলে শিক্ষকতা করলেই হবে না, আসলে মানে শিক্ষার্থীদের মনের কাছে যাওয়া আসলে অন্যরকম একটা ব্যাপার। সেই বিষয়গুলোতে আসবো অবশ্যই। আড্ডা তো আসলে খুব সুন্দর করে আমরা দেবারই চেষ্টা করি এবং আপনাদেরকে ছাড়া এই আড্ডা খানিকটা অসম্পূর্ণ, এটা আপনারাও জানেন। তো আপনারা দ্রুত তার সাথে যুক্ত হয়ে যাবেন আমাদের জুমের আইডি পাসওয়ার্ড ফলো করে। এ পর্যায়ে নিয়ে নিচ্ছি একটা ছোট্ট বিরতি। শখের জায়গাটা আসলে অন্যরকম। একটা শখের জায়গা যখন পেশায় রূপান্তরিত হয় তখন এমনটাই আমরা শুনেছি যে খুব ভালোবাসা দিয়ে কাজ করা যায় এবং নিজের শখের জায়গাটাকে যখন কাজে আসলে রূপান্তরিত করতেই পারি সেই সময়টা, সেই কাজটাকে উপভোগ করব, এটাই আসলে খুব স্বাভাবিক একটা ঘটনা। সেই ঘটনা আসলে আপনার জীবনেও আছে কিনা অবশ্যই আমাদেরকে জানাবেন। আমরা ফিরে আসলাম লেডিস ক্লাবের আড্ডায়। আলে আপু, আপনার কাছে আসতে চাই যে অনেক নারীদেরকে কর্মসংস্থানের জায়গা তৈরি করে দেওয়াও আপনার হয়েছে। তো সেই ক্ষেত্রে আপনার সাথে চাকরিরত যারা আছে তারা পরবর্তীতে ব্যবসা শুরু করেছে, এমন ঘটনা আছে? হ্যাঁ আছে তো, এরকম ঘটনা আছে যে আমার ফার্স্টে যারা ছিল হাজব্যান্ড ওয়াইফ দুইজন আমার শোরুমে কাজ করতো। তখন যখন ওই শোরুমটা আমি আসলে হয় না যে ফ্যামিলির জন্য অনেক সময় অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়, আসলে দুইটা শোরুম তখন আমি কন্টিনিউ করতাম। তো আমার বড় মেয়েটার তখন ও লেভেল চলছে, ও লেভেল দিবে, আর অনেকগুলো কোচিং করতে হয়, মানে সেই রাত 9টা পর্যন্ত, ড্রাইভার থাকে 8টা পর্যন্ত, বাবা থাকে অফিসে, ছেলে কোচিং করে গুলশানে। তখন আমাকেই দেখা গেছে যে দৌড়ে মেয়েকে আনতে হচ্ছে, ছোট বাচ্চাটা বাসায়। তো ওইভাবে দেখা গেছে যে অ্যাট এ টাইম আমাকে দুইটা শোরুম বন্ধের ডিসিশন নিতে হয়েছে। যে আগে ঘর আমার যদি বাচ্চা মানুষ না হয়, আমি ব্যবসা এত গ্রো করে কি করব, আগে তো আমার ঘর ঠিক রাখতে হবে, তারপর আমার বিজনেস। আসলে কাজও করে বাচ্চার ভালোর জন্যই, আসলে এত আর্নিং চেষ্টাও তো বাচ্চাদেরকে একটা ভালো ভবিষ্যৎ দেবার জন্য। সেই সময় আমি অ্যাট এ টাইম দুইটা শোরুমই ছেড়ে দিয়ে একদিনের ডিসিশনে, মানে পরে দুইটা শোরুম আমি মানে ছেড়ে দিয়ে পুরোটাই আমি বিজনেসটা অনলাইন করে ফেললাম। ঠিক আছে, তো তখন আমার শোরুমে যেই হাজব্যান্ড ওয়াইফ কাজ করতো, ওই ওয়াইফটা বিজনেস শুরু করেছে। তারপরে একটা মেয়ে কাজ করতো, মানে আরেকটা শোরুমে একটা অল্প বয়সী মেয়ে কাজ করতো, সেও এখন বিজনেস করছে। তো এখন যে বর্তমানে আমার শোরুমে যে মেয়েটা আছে তাকে আমি অলরেডি শেখাচ্ছি যে তুমি বিজনেস করো, তুমি যেহেতু শোরুমে ম্যাক্সিমাম সময় বসে থাকা লাগে, তুমি জুয়েলারি নিয়ে বিজনেস শুরু করো। এখনও যে বড় বড় পার্লের বা ইয়ের জুয়েলারিগুলো কিন্তু সব অ্যাক্সেসরিজ পাওয়া যায় নিউ মার্কেটে, তো ওইগুলো দিয়ে আমি ডিজাইন দিব, তুমি করো। এটা দিয়ে আস্তে আস্তে তুমি একটা পেজ খুলে দিব। আমি ওকে একটা ফোন গিফট করেছি ঈদে, যেহেতু সে অনেক হার্ড ওয়ার্ক করে, আমি সারপ্রাইজ দিয়েছি ওকে, একটা স্মার্টফোন দিয়েছি, খুব খুশি হয়েছে। তো ওটা পেয়ে আমি বলছি যেহেতু তোমার কাছে এখন স্মার্টফোন আছে, তুমি ওটা দিয়ে বিজনেস মানে শুরু করো, দেখো পারো কিনা। তো এই যে চেষ্টা, শুধু যে আমার স্টাফ তা না, আমি আমার যে লাইফ করে তাকেও আমি, মানে সে বিজনেস করতো আগে বন্ধ করে দিয়েছে, তাকে বলতে বলতে আবার নতুন করে শুরু করেছে বিজনেস। এখন বলে আপু কেন যে বন্ধ করছিলাম। তো আমার কথা হচ্ছে সবাইকেই তো মানে বসে থাকলে তো থাকাই যায়, অলস সময় তো পারই করা যায়, কিন্তু কাজের মধ্যে থাকলে কিন্তু আপনার আর্ন করা, নিজের টাকা ইনকাম করার, খরচ করার মজাই আলাদা। আপনি ওইটা দিয়ে অন্য কাউকেও কিছু করতে পারেন, তারপর আপনি আরও দুইজনকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে পারছেন। এই জিনিসগুলো আসলে আমি বরাবর সবাইকে এনকারেজ করি। আলে আপু, এখান থেকে আপনার মনের যে উদারতা সেটাও আসলে দেখা যায় যে একটা মানুষের দেখা যায় যে যখন নারীরা কাজ করতে যায় এই ধরনের ওয়ার্ক প্লেস অ্যাংজাইটিও এরকম ডেভেলপ হয়েছে, যেখান থেকে যে আমার আগে ও এগিয়ে যাবে, হয়তো আমার থেকে ব্যবসা শিখে ও এগিয়ে গেল, এরকমও অনেকের মন মানসিকতা আসে। সেক্ষেত্রে আপনি শুধু কর্মসংস্থান তৈরিই করে দিচ্ছেন না, তাদেরকে এনকারেজও করছেন যে না তুমিও করো, এর থেকে আরো ভালো করো। সবচেয়ে মজার কথা কি জানেন, আমার পেজে যে লাইভ করে, মানে হয়তো সে দেখতেছে কিনা জানি না, কালকেই তো বলতেছে যে তোমার পেজে আমি ছাড়া কেউ লাইভ করতে পারবে না, পার্মানেন্ট। আর আমার যে স্টাফ, ও বলতেছে, মানে ও 2 দিন আগে দেশে গেছে, আমি একটু রাগ হয়ে বলছে যাও, ও কোনোভাবে দেশে গিয়ে বেড়ায় আসছে, কিন্তু মানতে পারতেছে না যে আমি রাগ হয়েছি, আমি কি হাসি খুশি মনে বলছি কিনা। যাই হোক, ও আয়সা একদম ঠিক বৃহস্পতিবার সকালে সে শোরুমে চলে আসছে, মানে সে
ও আসার ঘন্টাখানেক পরে একটা ছেলে আসছে, বলে ম্যাডামের সাথে কথা হয়েছে, ম্যাডাম আমাকে কাজে রাখবে বলছে। অথচ আমার সাথে কথা হয়নি। ও তো ভয় পেয়ে গেছে, নিশ্চয়ই আমি রাগ করছি, আমি অন্য লোক রাখছি। তখন ও আমাকে ভিডিও কল দিছে, আপনি একটা ছেলেকে রাখতে চাইছেন, ও আসছে আপনার সাথে কথা বলতে চাই। আমি আমার শোরুমে কখনো ছেলে রাখি না, দেখি ভিডিও চেহারাটা ঘুরাও। যখন দেখলাম আমি বলছি ওকে আমি বলি না, আমার পাশের মানে শোরুমের মহিলা বলতে পারে, আমি না। তখন ওর মনটা খুব হালকা হয়ে গেছে। যখন আমি শপে গেছি, বলে আপু আমাকে যদি আপনি কখনো বিদায় করছেন, আমি যে আসবে তাকে কিন্তু আমি কখনো এখানে ঢুকতে দিব না, আমি যতদিন আছে আপনার এখানে কাজ করব। তাহলে এরকম আসলে কাজের সাথে সঙ্গী আপনার তৈরি হয়েছে, এটা আসলে এই যে আপনাদের মধ্যে ভালোবাসার একটা বন্ধন তৈরি হয়ে গেছে নিশ্চয়ই। এবার একটু হাসিনা আপুর কাছে আসি। আপু শখ থেকে বলছিলেন যে শিক্ষকতা এমন একটা পেশা যেটা শখ করে আপনি ছোটবেলা থেকে চেয়েছেন শিক্ষক হতে। এইম ইন লাইফ রচনাটাও হয়তো লিখেছেন যে আই ওয়ান্ট টু বি আ টিচার। তো সেখান থেকেই জানতে চাই যে ছেলেবেলায় শিক্ষকতার এই শখ আসলে ওই যে যেমন শেখাতেন, এই শেখানোটা শুরু কোথা থেকে, কি কি করতেন ছেলেবেলায়? এটা একেবারে ছোটবেলায় যখন খেলাধুলা করতাম তখন থেকেই আমি ফ্রেন্ডের সাথে টিচার খেলতাম। আমার একটা ক্লোজ ফ্রেন্ড ছিল, ও অনেক সময় বলতো যে কি ব্যাপার তুমি সবসময় টিচার হও কেন, আমাকেও মাঝে মাঝে টিচার হতে দিও। আমার না তুমি অন্য পেশায় যাবো, আমি তো টিচার হবো, যে আমি হব আর কাউকে হতে হবে না। বাহ, একটা মজার কথা বলি, আমি ছোটবেলা থেকেই আমাদের সুবিধা বঞ্চিত যে বাচ্চারা আছে, যেমন আমার বাসার বুয়ার ছেলে ছিল মেয়ে ছিল, ওদের আমি পড়াতাম। তো পড়াতে পড়াতে সে তো অনেক আগের কথা, স্কুল লাইফের কথা। দেন আমি বিয়ে হয়ে গেছে, কলেজে জয়েন করেছি। আমি ওদের কথা বলতে গেলে মানে এখন দেখে আর চিনতে পারছি না আর কি। আমি একদিন কলেজ গেটে বের হয়েছে, আমার সাথে গাড়ি নেই, আমি গার্ডকে বললাম একটা রিক্সা ডাকো। এর মধ্যে ওই রিক্সাওয়ালা বলতেছে না ম্যাডাম আমার সাথে যাবে। তো গার্ড এসে বললো যে আপনাকে নাকি সে নিয়ে যাবে। আমি বলছি কে, আমি তো চিনি না, আমি রিক্সা যাবো, কোথায় না কোথায় নিয়ে যায়। আপা আমারে চিনতে পারতেছেন না, আমি নিজাম। আমি নামটা বলার পরই আমার ব্রেন কাজ করলো। তা আমি বলি যে নিজাম তুমি রিক্সা চালাও? বলে হ্যাঁ ম্যাডাম আপনি ভুলে গেছেন, আপনার কাছে যে পড়তাম। মানে সেদিন আমার খুব ভালো লাগছিল, মনে হচ্ছিল যে পূর্ণতা পাওয়া আর কি কিছুটা। হ্যাঁ, এত বছর পরেও মনে রেখেছে এবং আপনাকে সে নামাবে একদম অধিকার থেকে বলা। আমি আসলে ছোট ছিল, বড় হয়ে গেছে, অতটা চিনতে পারিনি। এবং টিচারের প্রতি সেই ভালোবাসা এখনো আছে। এবং সুবিধা বঞ্চিত বাচ্চাদেরকে পড়ানো থেকেও দেখা যায় যে ভলান্টিয়ারি করে কোনো জায়গায় একটা শিক্ষকতার মতো একটা পরিবেশ তৈরি করা, এই অ্যারেঞ্জমেন্টটা আপনি ছেলেবেলায় কিভাবে করতেন? আমি যেমন প্রথমেই ক্লাসে ফার্স্ট ইয়ারে যখন আসে বাচ্চারা, তখন আমি ওদের নাম, ওদের পরিচয় প্রথম 2-1 দিন আমি ক্লাসটা ওইভাবে গল্পের ছলে নেই। তারপরে সবচেয়ে মজার ব্যাপার, আমি ক্লাসের নামগুলো মুখস্থ করে ফেলি, মেমোরাইজ হয়ে যায়। তখন আমি যখন ওদের নাম ধরে ডাকি ওরা খুবই সারপ্রাইজ হয়। এটা আমার কাছে একটা প্রাপ্তি মনে হয়। মানে কোথাও দেখা হলেও কিন্তু আমি নামটা মনে করতে পারি। এই যে নাম ধরে ডাকার যে একটা ভালো রিফ্লেকশন আছে ব্রেনে, এটা কিন্তু আসলে আমরা অনেক আন্ডাররেট করে রাখি। যেমন শিক্ষক আমার নাম মনে রেখেছে, এটা কিন্তু যে কোনো স্টুডেন্টের জন্য অনেক অন্যরকম একটা অনুভূতি যে টিচার আমার নাম বলতে পারছে। এদিকে একজন টিচার যে আসলে ইন্টেনশনালি এভাবে নাম মনে রাখার চেষ্টা করেন, এটা আসলে প্রত্যেকটা স্টুডেন্টের জন্য খুব স্পেশাল। হ্যাঁ, ওরা কিন্তু আমার ক্লাস করতে খুবই ইন্টারেস্টেড, বিশেষ করে মানে অন্য ক্লাস যদিও মিস করে না, ম্যাডামের ক্লাস আমরা করব, কারণ ম্যাডাম অনেক মানে গল্প বলে, গল্পের ছলে আমি পড়ানোর চেষ্টা করি। আর যেহেতু আমার ক্লাস আমার সাবজেক্টের সাথে প্র্যাকটিক্যালি রিলেটেড, সেজন্য সেই ক্লাসগুলো আমি যেটা ওটা টিচার আছে আলাদা, কিন্তু আমিও থিওরি ক্লাসেও কিছুটা বলি যাতে ওরা ইন্টারেস্ট পায়। তোমরা ফিউচারে এটা দিয়ে বিজনেস করতে পারবা, হয়তোবা তুমি দেখা গেল ইন্টার পাস করার পর বিয়ে হয়ে যায়, আমাদের অনেকে হয়ে যায়, আমার অনেক স্টুডেন্টেরও হয়ে গেছে, তখন কিন্তু তুমি এই কাজগুলো দিয়ে একটা বিজনেস করতে পারো। এরকম শেখাই, এরকম গল্প বলি, গল্পের ছলে ছলে ওদের মানে পড়াটা আদায় করি। তারপর বলি যে হ্যাঁ আজকে আমরা এই চ্যাপ্টারটা পড়লে দেখবো যে আমরা শুধু এটা পরীক্ষার খাতায় লিখবো না, এটা কিন্তু আমার মানে ডেইলি
ডেতেও আমার কাজে লাগবে। যেমন আমি বাসায় একটা বাচ্চা পালবো, তোমার একটা ধরো বেবি হলো, বেবিটাকে তুমি কিছুই বুঝতে পারবে না, অথচ আমার চাইল্ড ডেভেলপমেন্ট পড়লে আমরা সব কিছু বলতে পারবো। হ্যাঁ, তারপরে তুমি হয়তো তোমার কোনো আত্মীয় প্রেগন্যান্সি মাদার আছে, তাকে হয়তো তুমি বলতে পারো যে কি খেতে হবে কি খেতে হবে না, ওরাও সারপ্রাইজ হবে, তখন ওরা খুব ইন্টারেস্ট দেখায়। কারণ নর্মালি তো আমরা এই আলাপগুলো করি না বাচ্চাদের সাথে। একদমই তাই। এবং এই যে ব্যক্তিগত লেভেলে গেলে কিন্তু ওদের মন মানসিকতা বোঝা যায়, বাড়িতে কি চলছে। অনেক স্টুডেন্ট আবার অনেক সময় ডিস্টার্বডও থাকে, শিক্ষক কিন্তু একটা বড় জায়গা জুড়ে সেখানে প্রভাব ফেলতেই পারেন। বাচ্চাদের অনেক প্যারেন্টস আছে ইদানিং যেহেতু বেশ কম্পিটিটিভ একটা টাইম, বাবা মায়েরা অনেকে বাচ্চাদেরকে সময় দেয় না। শিক্ষক যদি সেই লম্বা সময়টা তাকে কাছে পেয়ে সেই সময় তাকে একটু গাইড করে, হয়তো একটা ছেলে বা একটা মেয়ে একটা ভালো পথে চলে গেল, বাবা মার অ্যাবসেন্সটা সে ফিল করলো না বা একটা প্রপার গাইডেন্স পেলো, খুব দরকারি আসলে। আসি আর একটু আলে আপুর কাছে, এবং একটা বিষয় নিয়ে ব্যবসায়ীদের মধ্যে একটা কষ্ট দেখি যে যখন হলো গণ অভ্যুত্থানের সময়টা গেল, সেই সময় একটা হিউজ চেঞ্জ এসেছে দেশের অর্থনীতিতে। কোভিডের সময় বেশ একটা অর্থনৈতিক চেঞ্জ এসেছে। তো যখনই একটু একটা সময় যায়, যেটা একটা ট্রানজিশনাল পিরিয়ড বলে, এই সময়টাতে ব্যবসায়ীদের ব্যবসা পড়ে যায়, কেনাকাটা অত হতে চায় না। অনেক ব্যবসায়ী এমনই মুখ থুবড়ে পড়েন, কোভিডের সময় তো অনেকে দোকান নিয়েছিলেন বেচে দিয়েছেন, রেস্টুরেন্ট নিয়েছেন বন্ধ করে দিয়েছেন। এরপর এই যে এখন সরকার পরিবর্তনের সময়টা জুড়ে দেখা যায় যে বেশিরভাগ উদ্যোক্তা ভাবছেন যে আগের মতো তো সেল হচ্ছে না, রোজার ঈদে তো অত বেচা কেনা হলো না, কুরবানির ঈদে তো একেবারেই সেল হলো না, এক একজন ব্যবসা বন্ধ করে দেওয়ার চেষ্টা করছেন। তো এই সময়টা আসলে ব্যবসায়ীদেরকে কিভাবে ডিল করতে হয় সেটা একটু শেখান। আসলে এই সময়টা মানে আমি নিজেও ফেস করছি, কারণ যখন গণ অভ্যুত্থান হলো তখন তো টানা 3 মাস সব ক্লোজ। ইভেন আমরা সব পেয়ে কোনো কিছুই করিনি, কিন্তু আমাদের ভাড়া টেনে যেতে হয়েছে, আমার স্টাফ স্যালারি দিতে হয়েছে, খরচ তো আমার কোনোটা কমে নেই, তাই না? তারপরে থেকে দেশে মানে স্থিতিশীল না, দেশ তো অস্থিতিশীল, যার কারণে দেখা যাচ্ছে বিজনেসের অবস্থা আসলেই খুব খারাপ। কেউ যদি বলে আমার বিজনেস খুব ভালো, সেটা হবে কমপ্লিটলি ভুল। মানে টিকে থাক, আমরা আছি এখন টিকে আছি এই কথা বলবো। তো হ্যাঁ, সময় হয়তো চেঞ্জ হবে, বাট এই টিকে থাকাটা কয়জনের পক্ষে পসিবল জানি না। এখন যেটা করতে হবে, আমাদের সোর্সিং কমায় আনতে হবে। আমরা এখন সোর্স করব না, যা আছে তা নিয়ে আমরা বেশি বেশি অনলাইনে ট্রাই করবো, কারণ অফলাইন তো সেল একেবারেই হয় না, কারণ মানুষ এখন ঘর থেকে বের হয় না, রাস্তাঘাটের ভয়ে কখন কি হচ্ছে বলা যায় না। আর সবচেয়ে মজার কথা কি জানেন, আমি এই পর্যন্ত 2 দিন আমার শোরুমে 2 জন লোক আসলো, মানে থেকে একদিন আসলো ট্যাক্সের লোক বলে, আমি বলছি কার্ড রেখে যেতে বলো, স্টাফকে বলছি, সে কার্ড দেয় না, সে একটা কিছুর পেছনে নাম্বার লিখে যাচ্ছে। আরেকদিন আসলো দলবল নিয়ে কয়েকজন, মানে এমন ভাব নিয়ে আসছে, সে কিসে থেকে বললো, যাই হোক মানে সরকারি কোন একটা থেকে আসছে, আমার ট্রেড লাইসেন্স আছে কিনা, আমি ট্যাক্স দিচ্ছি কিনা, আমি ভ্যাট দিচ্ছি কিনা। আমি বলছি আমি সবই দিচ্ছি, আমার কাছে সবই আছে, তাকে নাম্বার রেখে যেতে বলো অথবা কার্ড রেখে যেতে বলো, না হলে আমি অন্য সময় আসবো, আমি বিকেলে আসবো তখন আসতে বলো, অথবা অফিসের অ্যাড্রেস দিয়ে যেতে বলে অফিসে আমি দেখা করব। কিছুই দিল না, চলে গেল। তার মানে তার ইন্টেনশন কি ছিল? তাহলে তো আসলে একটা অসাধু মানুষই আসার চেষ্টা করছিল। এখন যেটা হচ্ছে না, আমরা দোকানে যে আমার মেয়েটা সেফ এই জিনিসটাও আমরা এখন ভয় থাকি, কারণ সিসি ক্যামেরা আমি কন্টিনিউ মনিটর করি যে কে আসতেছে, কে যাচ্ছে, কি করতেছে না করছে। তো সবচেয়ে বড় কথা এখন সোর্সিং আমাদের কমায় দিতে হবে, আর স্টাফ যদি বেশি থাকে স্টাফ কমায় আনতে হবে, কারণ আমাকে তো আগে টিকতে হবে। আমি যদি টিকে না থাকি আমি স্টাফ কিভাবে রাখবো, তাই না? সেটাই। তো এই ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই মানে যা আছে সেটা নিয়ে, আর অনলাইনের উপর ডিপেন্ড বেশি হতে হবে। অনলাইনেই তো এখন আসলে ব্যবসায়িক জায়গাটা আরো প্রসার পাচ্ছে। এই সময়টায় আমাদের আরেকটা বিরতির সময় হয়ে গেছে। আমাদের জুমে অনেক বন্ধুরা ইতোমধ্যেই চলে আসার চেষ্টা করছেন, আমরা বিরতি থেকে এসে সবার সাথে আড্ডা দেব, সাথেই থাকুন।
সবাইকে আরও একবার স্বাগত জানিয়ে নিচ্ছি নেক্সাস টেলিভিশনের লেডিস ক্লাবের আড্ডায়। আমাদের জুমেও কিন্তু অনেক বন্ধুরা ইতোমধ্যেই চলে এসেছেন। যারা এখনও আমাদের সাথে আড্ডা দেবার প্রয়াস রাখছেন তারা আমাদের স্ক্রিনে দেখানো জুমের আইডি এবং পাসওয়ার্ড ফলো করে আমাদের সাথে এসে আড্ডা দেবেন অবশ্যই। আমাদের এই আয়োজন যেহেতু লাইভ, তাহলে আপনাদের সাথে আমাদের লাইভে আড্ডা হবে। আমি ওদিকে মিষ্টি আপুকে দেখতে পাচ্ছি, রেবেকা আপুকে দেখতে পাচ্ছি, তারপরে দেখতে পাচ্ছি আমাদের আরেকজন মিষ্টি আপুকে, তারপরে দেখতে পাচ্ছি আমাদের নাহিদা নেলি আপা আছেন ওদিকে। আরেকজনের ক্যামেরা বন্ধ, যিনি ক্যামেরা বন্ধ করে আছেন তিনি ক্যামেরা অন করবেন, নিজের নামটা লিখবেন, আমরা আড্ডা দিতে পারবো। ওইদিকে ফারহান আপুর কাছে চলে যাই। মিষ্টি আপু একদম কর্নারে, আমাদের শিক্ষক মিষ্টি আপা। জি, আসসালামু আলাইকুম আপু। আপা আপনার কাছে এসে জানতে চাই যে শখ থেকে পেশায় আসার ব্যাপারটাকে আসলে কিভাবে দেখেন, বা আপনার সাথে এমন ঘটনা ঘটেছে নাকি না? শুভ সন্ধ্যা। একজন শিক্ষক আপুকে ওখানে দেখতে পেলাম, তার প্রতি আমার সালাম। আর শখ থেকে স্বপ্নের কথা যেটি বললেন, সত্যি আসলে আমার শখ ছিল ছোটবেলা থেকেই শিক্ষকতা পেশাকেই বেছে নিয়েছি, এবং এটি স্বপ্ন দেখিয়েছিলেন আমার বাবা। আপনারা হয়তো এতদিনে জেনে গিয়েছেন যে আমি আসলে শিক্ষক পরিবারের সন্তান। আমার মা বাবা দুজনেই যেহেতু শিক্ষক, আমার বাবাও ছোটবেলা থেকে স্বপ্ন দেখতেন যে আমি বড় হয়ে শিক্ষক হব। তো আমার ভিতরেও আসলে এটি গ্রো করেছে। খেলার ব্যাপারটা আপু একটু আগে শেয়ার করলেন যে ছোটবেলায় খেলতেন, আমিও ঠিক ওভাবেই বড় হয়েছি। শিক্ষক হতাম, স্বপ্ন দেখতাম, তবে অন্য কোনো গভর্নমেন্ট সার্ভিস আমার জীবনে অনেকগুলো এসেছে, কিন্তু আমি কোনোগুলোই আমার প্রতিদেব যিনি আমি বলে থাকি আমার হাজবেন্ডকে, উনি অ্যালাউ করেননি, এবং সেই জন্যই দেখা গিয়েছে শেষ পর্যন্ত আমি শিক্ষক হয়েছি। এটি আসলে আমার শখ থেকেই সেই স্বপ্ন পূরণ হয়েছে। সত্যি আমি আল্লাহর কাছে খুবই কৃতজ্ঞতা ভরে তার কাছে স্মরণ করি যে আমাকে সত্যি সেই সুন্দর জায়গাটি করে দিয়েছেন। এবং সবার কাছে আমি স্কুল কলেজের আরো যারা গুণীজন এবং আত্মীয় স্বজন যারা আছেন তারা সবাই আমার জন্য দোয়া করেন, এবং আমিও তাদের কাছে দোয়া চাই যেন এভাবেই ভালো থাকি, সুস্থ থাকি, এবং ছাত্রদের মাধ্যমে আমি যে পড়াশোনা যে বিলিয়ে যাই, এটা আমি খুবই আনন্দ পাই। এর উপরে আমার কাছে মনে হয় যে আমার খুব ভালো লাগে আমার পেশাটাকে। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ আপু। রেবেকা আপুর কাছে আসতে চাই, এবং আজকের বিষয়টা হলো শখ থেকে পেশা, সেই বিষয়ে কিছু শুনি আপু। শুভ সন্ধ্যা অহনা আর আলিয়া জামান আপু, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ইসলাম, ভালো আছি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপু আমাদের খুব শ্রদ্ধেয় একজন আপু, আলিয়া জামান আপু। আমি আপুকে শ্রদ্ধা করে আর কিছু কথা বলি। আলিয়া জামান আপু যেভাবে বললেন প্রতিষ্ঠানটা অল্প থেকেই অল্প অল্প করে অনেক দূর আগিয়েছেন, এখন আপার যে অবস্থান আলহামদুলিল্লাহ ভালো, আমরা জানি। তো সেরকমই আমার যেমন শখ আছে, কিছু শখ ছিল, আমি কর্পোরেট জব করব, আমি কর্পোরেট জবেই আছি, এবং আমি 24 বছর ধরে আছি, সবাই এটা জানেন নেক্সাসে, সবাই মোটামুটি কম বেশি। তো প্রথম থেকে ইচ্ছা ছিল একটা এয়ার হোস্টেজ হওয়ার, কিন্তু বাবা বা পারিবারিক দিক থেকে কখনোই আমি সে সাপোর্টটা পাই নাই, এটা আমাকে কখনো দিবে না, কারণ আমার বাবা এটা পছন্দ করতেন, আমার বাবা একজন ইঞ্জিনিয়ার। তো সেই সূত্রপাতে আমি বলবো যে আমি যা চেয়েছি জীবনে আলহামদুলিল্লাহ সবই পেয়েছি, শখ আল্লাহ সবই পূরণ। আর শখ থেকে কোনো কিছু চাওয়া বলতে আমি কর্পোরেট জবই চেয়েছিলাম, আল্লাহ আলহামদুলিল্লাহ আমাকে ভালো ভালো কোম্পানিতে জব করার সুযোগ করে দিয়েছেন। আর সবচেয়ে বড় জিনিস বড়দের দোয়া, আল্লাহর রহমত, সবার পরিবারের সাথে থাকা, সব ইচ্ছাগুলোই আল্লাহ ঠিকঠাক মতোই পূরণ করছে এখন পর্যন্ত, সুস্থ থাকি, সবার সাথে ভালো থাকতে পারি, এটাই সবচেয়ে বড় এখন আমার ইচ্ছা। আর পেশা বলতে আমি বলবো মানুষের নির্দিষ্ট কোনো পেশাতে যাওয়া ঠিক না। মানুষের যখন যেটা, হ্যাঁ আমার একটা নির্দিষ্ট পেশা থাকবে, তবে সেই পেশাটা যেন ভালো হয়, সঠিক হয়, সৎ হয়, এবং এইভাবে যদি সারা জীবন চলতে পারি, সবার কাছে ভালো হয়ে থাকাটা অনেক বড় একটা ব্যাপার। এবং আমি জানি না কতটুকু ভালো হতে পেরেছি, চেষ্টা করে যাব সব সময়। আর পেশা জিনিসটা হচ্ছে কি, গান শোনাও একটা কিন্তু পেশার মধ্যে, হবির মধ্যে পড়ে। আবার আমি সবসময় মিষ্টি আপুর গানকে খুব অ্যাপ্রিসিয়েট করি, উনি খুব সুন্দর গান গায় আমাদের বন্ধুদের ভিতরে। আমরা এই যে নেক্সাসে সবাই বসি, এটাও কিন্তু আমাদের একটা শখের পর্যায়ে চলে যায়, পেশার মতোই, যে নেশা, একটা নেশার পর্যায়ে চলে গেছে। তো এটা আমাদের খুব ভালোই লাগে। হ্যাঁ, তো শখ থেকে পেশা আমি যা চেয়েছি পেয়েছি। আমি এখন একটা কর্পোরেট লেডি, এখনো চলে যাচ্ছে, 50 বছর পার হয়ে গেছে। ইনশাল্লাহ আগামী দিনগুলোতে সবার দয়ে যাতে ভালো থাকি, তোমরা সবাই ভালো থাকো, আলহামদুলিল্লাহ খুশি আছি। সবাই চমৎকার। আমাদের এটা হলো একদম কোনো কাজের মতো না, বরং আমরা এই একটা জায়গা যেখানে খুব শখ করে আমরা নেশার কারণেই বসি হয়তো। এদিকে কি আলেয়াপুর মেয়ে এসেছে, আর দেখেই চিনতে পারলাম, দেখছেন?
একেবারে সাথে সাথেই ইয়াশফাকে চিনে ফেললাম, তাই তো? আলেয়াপুর মেয়েকেই আগে একটু, যেহেতু মেয়ে এসেছে, মেয়েকে একটু লাইন কেটে ভিতরে নিয়ে নিলাম, ঠিক আছে? এখন তার কাছে এসে শুনি যে মাকে স্ক্রিনে দেখে কেমন লাগছে এবং মার পেশাটা আসলে বাড়িতে কোনো রকম এফেক্ট ফেলে কিনা। না, honestly we are very proud মার জন্য, and আমাদের জন্য যে এক্সাম্পলটা মা সেট করেছে ওই এক্সাম্পলে আমরা ফলো করার চেষ্টা করছি। আই ডোন্ট থিঙ্ক সো কোনো প্রবলেম হয়েছে বা কোনো বাধা পড়েছে। যতদূর পসিবল সাপোর্ট করার মা সাপোর্ট করছে, আমরা যতটুকু পারছি ততটুকু করছি। সো এন্ড আজকে ন্যাশনাল টেলিভিশনে মাকে দেখছি, সো হিউজ অ্যাচিভমেন্ট ফর অল অফ আস। বাহ বাহ, চমৎকার। এই যে একটা গর্বিত মেয়ে এবং গর্বিত একটা মাও এখানে নিশ্চয়ই আছে, এবং মেয়েকে নিয়ে ছোট করে একটু কিছু বলি তাহলে। মেয়ে আসলে আমি আমার মেয়েকে নিয়ে অনেক বেশি গর্ববোধ করি, কারণ হচ্ছে ওর জন্য আমি বললাম না যে এই সেই মেয়ে যার জন্য আমি বিজনেস সব ক্লোজ করে দিয়ে বাসায় বসেছিলাম। আমাকে কিন্তু কয়েকবার বলা হয়েছিল আমার মেয়েদের নিয়ে আসার জন্য, কিন্তু এরা রাজি হয় না, বিশেষ করে রাজি হয় না। আসবে এত ভালো রেজাল্ট করছে, আপনি বিশ্বাস করবো না যে সে ও লেভেলে তো মাশাআল্লাহ রেজাল্ট, এ লেভেলে সে আলহামদুলিল্লাহ, মানে সে যখন বিবিএ করলো ফুল স্কলারশিপ নিয়ে, ডাবল মেজর নিয়ে, সে 2.5 বছরে বের হয়ে আসলো ইয়া করে, ফুল 100% স্কলারশিপ নিয়ে বের হলো। এখন সে এসএসসিএ করছে, সে একটা কোম্পানিতে, আমেরিকান একটা কোম্পানিতে জব করছে, অস্ট্রেলিয়ান একটা কোম্পানিতে জব করছে। আসলে ওর সম্পর্কে কি বলবো, যত বলবো ততই কম, মানে এতটাই গর্ব আমার ওকে নিয়ে। ও আমাকে বলে তোমার মুখ লেগে যায়, আমি কেন, তুমি এত বলো কেন? মাশাআল্লাহ, আমরা একদম ন্যাশনাল টেলিভিশনে সব রকম অ্যাচিভমেন্টে মাশাআল্লাহ বলে দিলাম, এবং মেয়ের সাথে আজকে গল্প হয়ে গেল, যেহেতু তাকে নিয়ে আমরা আড্ডা দেবো, অবশ্যই সে আসবে একদিন। এখন একটু আমাদের মিষ্টি আপুর কাছে আসে, এই যে আসবে, রাজি হয়েছে কিন্তু। এখন আমাদের আরেকজন মিষ্টি আপু, যার গান আসলে শুনতেই চাই, তার কাছে আগে আজকের বিষয় নিয়ে 2 লাইন শুনবো, তারপর আজকে গান তো শুনতেই হবে, অনেক দিন পরে শুনবো। অনেক অনেক ভালোবাসা, শুভ সন্ধ্যা অহনা, আমন্ত্রিত অতিথিদের অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা। শখ থেকে, আসলে শখটা খুব ইম্পর্টেন্ট প্রত্যেকের জীবনে, আর শখ থেকে পেশা, প্রত্যেকের পেশাটা আসলে যদি শখের না হয় তাহলে সেই পেশার উন্নতি করাটা একটু ডিফিকাল্ট হয়ে যায়। আমার ছোটবেলা থেকে শখ ছিল টিচার হওয়া, আমি আম্মু শাড়ি নিয়ে পরে পরে টিচার খেলতাম, তো আমি টিচার হয়েছিলাম। আমি লালমাটিয়া স্কুল কলেজে দীর্ঘদিন কাজ করেছি। আর শখ ছিল গান, সেটা তো এখনো ছাড়তে পারিনি, ভাবি ছেড়ে দিব এই যে বিভিন্ন কারণে, কিন্তু না, ওটা ছাড়তে পারি না। শখ একটা মানুষের অমূল্য ইচ্ছা, এটা আমাদের ভিতরে আমাদের লালন করি, এবং সম্মানের সাথে প্রত্যেকের শখটা দেখা উচিত। প্রত্যেকের শখকে আমি সাধুবাদ জানাই, সম্মান করি, কিন্তু শখটা হতে হবে অনেস্ট, এটা অবশ্যই মনে রাখতে হবে। আর অহনা, দেশের পরিস্থিতি খুব খারাপ লাগে মাইন্ডস্টোনের জন্য, তারপরেও আমি তোমার জন্য 2টা লাইন বলবো। আচ্ছা। আমার নয়নে নয়ন রাখি, পান করিতে চাও কোন মেয় আছেন আখিতে, উষ্ণ আখি যার মধুর সুধা নাই, পরাণ প্রিয় আমার নয়নে নয়ন রাখি। ধন্যবাদ অহনা। বাহ, চমৎকার হয়েছে মিষ্টি আপু। এই মন খারাপ আসলে কখনোই ছেড়ে যাবে না আপু। যেই মাইলস্টোনে আমার অনেকবার মনে হয়েছে যে এই ধকলটা বাচ্চাদের উপর দিয়েও না গেলে হতো, এটাই আসলে, যে একটা দুর্ঘটনা ঘটলে অন্য যে কোনো জায়গায় হয়ে যেত, কিন্তু বাচ্চাদের গায়ে একটা আঁচ পড়া, এটা আসলে কোনো মানুষের, এটা চোখে দেখে সহ্য করার মতো না একটা ঘটনা। মাইলস্টোনের সেই ঘটনা থেকে আমরা আসলে বেরও হতে পারবো না, এই ট্রমা আমাদের আজীবনই হয়তো থাকবে। তবু আমাদেরকে এখন যে জীবন চালাতে হবে, চলমান একটা জীবনে আমাদেরকেও বসবাস করতে হয়, সাধারণ জীবনযাপন করতে হয়, সেই স্বাভাবিকতায় আবার ফিরে যাবার চেষ্টাও করতে হয়। সেখান থেকেই আসলে আড্ডা দেবারও প্রচেষ্টা, অন্যান্য কাজ চালিয়ে যাবার প্রচেষ্টা।
একটা বিরতি নিয়ে নিচ্ছি, ফিরে আসছি কিছুক্ষণের মধ্যেই। ফিরে আসলাম ছোট্ট একটা বিরতির পর। আমাদের আজকের আড্ডায় আসলে শখ থেকে পেশা নিয়ে কথা হচ্ছিল, এবং শখের থেকে আসা পেশাতে যে আপনাদের ডেডিকেশনও অনেক বেড়ে যায়, আর সেটা আসলে আমার নিজের ব্যক্তিগত জীবন থেকেও বলতে হবে। ছোটবেলা থেকে আমার গল্প করতে ভীষণ ভালো লাগতো, কথা বলা আমার শখ ছিল, এবং সেটা থেকে দেখা যায় যে এই যে এখন আড্ডা দিই, টকশো করি, আমাকে অনেকে বলে যে যাও তুমি নিউজ পড়ো, কিন্তু নিউজ পড়লে তো আড্ডা দেওয়া হবে না। সেই আড্ডা দেওয়ার লোভ থেকে দেখা যায় যে আমি কিন্তু এই গল্পই করি টেলিভিশনে, এটাই আমার শখ আসলে আপু। তো এই বিষয়টাই এখন একটু যদি আগাতে চাই, আমরা এখন শেষের দিকে আছি হাসিনা আপু, আমি জানতে চাই যে এমন একটা সেবামূলক কাজে যখন মানুষ আসে, তাদের ভেতর আসলে কোন ধরনের মনস্তাত্ত্বিক ডেভেলপমেন্টের জায়গা আছে, এবং মানসিকভাবে কি ধরনের প্রিপারেশন থাকা উচিত? অবশ্যই মানসিকভাবে প্রস্তুতি থাকতে হবে। বাচ্চাদের অনেক সময় বাচ্চারা অনেক বিরক্ত করে, টিচারদের লাইক করে না, মানে এগুলো তো খুব স্বাভাবিক ঘটনা, মানে হতেই পারে, তাই না? তো সেটা নেয়ার মেন্টালিটি যাতে থাকে। হ্যাঁ, সেটা মেন্টালিটি তো অবশ্যই থাকতে হবে। অনেক ফার্স্ট ইয়ারে বিশেষ করে বাচ্চারা হয় কি স্কুল থেকে কলেজে আসে, তো তখন মনে হয় যে আমরা অনেক বড় হয়ে গেছি, যার ফলে তখন তারা প্রথম ফার্স্ট ইয়ার ড্যাম কেয়ার একটা কথা আছে না, ঠিক তাই, প্রথম বছর তারা কাউকেই কেয়ার করতে চায় না, কোনো টিচার বা উড়ে বেড়ানোর একটা ব্যাপার। জি জি, কিন্তু সেগুলোকে আস্তে আস্তে কন্ট্রোলে নিয়ে আসতে হয়, প্রথমে বুঝাতে হয়, তারপরে তাদেরকে দায়িত্ব নিয়ে হালকা পাতলা শাসন করে তারপর কাছে নিয়ে আসতে হয়। এবং টিনেজারই থাকে ওই সময়টা ছেলে মেয়েরা, না? তো ওই সময়টা টিনেজারের সময়টা এরকম যে কেউ হার্শ করে একটা কথা বলছে সেটা সেটা নেওয়া যাচ্ছে না, যে কেউ যদি রাগ করে কিছু বলে অমনি আরো বেশি করে সেটা করতে হবে, এমন একটা টেন্ডেন্সি থাকে বাচ্চাদের ভেতর। আমার নিজেরও কলেজের সময়কার কথা আমার মনে পড়ে যে আমার মা যদি কিছু একটা না করতে, আমি খুব নেগেটিভলি নিতাম, কিন্তু এখন আমার মনে হয় যে মা তো সব ভালো কথা বলে। যেমন এখন আমার মার কোনো কথা নেগেটিভ লাগে না, কিন্তু তখন আবার খুব ছোট ছোট ঘটনায় রাগ হয়ে যেত, সবার কথাই নেগেটিভ মনে হয় আর কি। তো এটা একটা মানে ট্রানজিশন, এটা এজের একটা ট্রানজিশন আমার মনে হয়। তাদের যদি কিছু বলা হয় তখন ওরা বলে না ম্যাডাম আমরা তো বড় হয়ে গেছি, আমরা তো কলেজে পড়ি, আমরা তো স্কুলে নেই। হ্যাঁ, সেটাই একদমই। কলেজের সময়টা আসলে অন্যরকম একটা সময়। আলিয়া আপুর কাছে আসতে চাই, এবং কোনো যদি সাজেশন থাকে বা আপনার ব্যবসাটাকে এক্সপ্যান্ড করার জন্য সামনের দিনের কি পরিকল্পনা আছে যদি আমাদেরকে শেয়ার করেন। আমার তো মানে ব্যবসাটা এখন আমার জাস্ট লাইক আ চাইল্ড, সত্যি কথা। আমার বাচ্চাদের জন্য যেরকম আমার ব্যবসার জন্য ঠিক সেই রকমই মনে হয়, এবং এটা আমার বাচ্চারাও খুব ভালো মতো জানে যে আপনার বাচ্চাদের যা বয়স ব্যবসারও তো তেমনই বয়স, তাহলে একইভাবেই তো পালছেন দুটো জায়গাকে। এই জায়গাতে না আমি কাউকে কম্প্রোমাইজ করতে পারি না, আর এই জায়গাটাতে আমি মানে এক্সেসও কাউকে দেই না, যেটা আমার একা, এটা এখানে আমার রাজত্ব, একদম এখানে কারো কোনো সে নাই, কারো কোনো কিছুতেই আমি শুনবো না, মানে এখানে। তবে হ্যাঁ, আমি ওপিনিয়ন নিয়ে, আমার হাজবেন্ড যথেষ্ট আমাকে সাপোর্ট করে, উনি সাপোর্টিভ না হলে আমি হয়তো এত দূর আসতে পারতাম না। আমার বাচ্চারা ওরা এত সাপোর্ট না করলে হয়তো আসতে পারতাম না, কারণ আমি দেখা গেছে বাহিরেই ম্যাক্সিমাম সময় থাকি। ওরা যদি ঠিকমতো লেখাপড়া না করতো তাহলে কি আমি বের হয়ে কাজ করতে পারতাম? কখনোই পারতাম না। তো সবাই মানে একটা ফ্যামিলি হচ্ছে এমন একটা বন্ডিং হইতে হবে যে আপনার হাজব্যান্ড, আপনার বাচ্চা কাচ্চা সবাই যদি আপনাকে সাপোর্ট করেন, আপনি অনেক দূর যেতে পারবেন, এবং সেইটাই আমার ক্ষেত্রে অনেক বেশি মানে কার্যকর হয়েছে। এবং এখন আমি আরো দূর যেতে চাই। আমার যেমন ফার্দার প্ল্যানিং, আমি আমার বিজনেসটাকে দেশের বাইরেও আমি স্প্রেড করব, এটা হচ্ছে আমার ফার্দার প্ল্যানিং। এবং কি করতে হবে আমি আমার ছেলে মেয়ে দুইজনের সাথে আলাপ করি। আমার হাজব্যান্ড হচ্ছে খুব দেশভক্ত একটা মানুষ, এত কিছু হচ্ছে। মেয়ে তো এখনই পারে না, ওরাল দিয়ে চলে যায়, ও তো অলরেডি প্রসেসিং শুরু করতেছে, এরকম যে ও চলে যাওয়ার জন্য অস্থির। আমি তো যাব না, তোমরা চলে যাও। ওর বাবার হচ্ছে এরকম কথা, বাইরে কি আছে, দেশেই তো শান্তি, দেশে কোথায় শান্তি? তো সেটাই তো আমার ইচ্ছা আছে যে আমি দেশে যতটুকু করেছি আলহামদুলিল্লাহ, মানে
এখন আছে না? এক্সপ্যানশনের জন্য আপনার যেহেতু এখানে ভাইয়ার জন্য এদিকেও থাকতে হবে, আবার বাচ্চাদের জন্য ওদিকেও যাবেন, তো দুপাশেই ব্যবসা চলবে। না, আমি এটাই বলছি যে ঢেকি যেদিকে যায় সেখানে বাড়া বাঁধে, কথা আছে না। আমি দেখেন, আমার কিন্তু 24 সালে খুব মানে খুবই কঠিন সময় পার করেছি। যেমন আমার হাজবেন্ডের ব্রেন টিউমার হয়েছিল, সেটার অপারেশন করেছি। যখন সে সুস্থ, যখন আমাদের ফিট টু ফ্লাই সার্টিফিকেট দিয়েছে, আমেরিকায় আমার এক ফ্রেন্ড আছে, ও আমাকে বললো, দোস্ত তুমি জানি খুব ভালো মতোই চেনো নাসরিন, খুব মানে খারাপ সময় কাটাচ্ছ, তুমি যদি পারো, যেহেতু আমি দিল্লিতে করেছি, আমার জন্য কিছু আনতে পারবা ঈদ সামনে। তখন আমার হাজব্যান্ডের দিকে তাকালাম, আমি স্পিকারে কথা বলছি, বলে হ্যাঁ বলে দাও। ও বললো হ্যাঁ বলে দাও। বলছে আচ্ছা ঠিক আছে, কি লাগবে তোমার বলো। এত বড় একটা লিস্ট দিল। আবার ননদও গিয়েছিল আমার সাথে। আমার ননদকে বলছে একদিন মানে একবেলা তুমি ভাইয়াকে দেখো, আমি আর আমার ছেলেও গিয়েছিল, আমি আর আমার ছেলে চলে গেলাম শপিংয়ে। তো ওইখান থেকেও শপিং করে নিয়ে আসে। আমি তো গেছি ট্রিটমেন্ট, আমি তো শপিংটা আমার মাথায় আসে অনেক বড় একটা বিপদের ভিতরে সেটাই নিয়ে এসে তো বিজনেস করছি। তো সেইটাই যে আমি ওরা যেখানেই যাক, আমার মাথায় তো ঘুরবে ওই বিজনেস, আমার বিজনেস ছাড়া অন্য কিছু তো ঘুরবে। একেবারেই তাই। এদিকে জুমে একটু আড্ডায় চলে আসে, অনেকজন এসে যুক্ত হয়ে গেছেন। নাহিদা নেলি আপুর কাছে আগে আসি। নাহিদা নেলি আপু, আপনার কাছে এসে একটু শুনি আজকের দিনে শখ থেকে পেশায় আসার বিষয়টা নিয়ে কিছু শুনবো ছোট্ট করে। আসসালামু আলাইকুম আহনা আপু, শুভ সন্ধ্যা সবাইকে। আসলে শখ থেকে পেশা, আমাদের ফ্যামিলিতে অবশ্য চাকরি মেয়েরা করতো না। তো আমি যখন স্কুলে পড়তাম তখন আমার টিচারদের দেখে, কিছু কিছু টিচারকে দেখে মনে হতো যদি আমি টিচার হতে পারতাম। মানে ওনারা তখন মনে হতো ওনারা সবকিছুই জানেন, ওনারাই যেন শ্রেষ্ঠ। তো তখন মনে হতো যে আমি যদি টিচার হই তাহলে তো ভালোই করবো। তো এরপর আমার সুযোগটা হলো বিয়ের পরে। আমার শ্বশুর আমাকে সাহায্য করলো, তিনি যে শিক্ষকতাকেই পেশা হিসেবে নিলাম, ওটাই এখনো আছি। বাহ বাহ, চমৎকার। বিয়ের পরে অনেকে স্বাধীনতা পায়, এটাও হয় আসলে। তানিয়া আপুর কাছে আসি। তানিয়া আপু, আজকের বিষয়ে আপনার কাছেও কিছু শুনি, এবং আপনাকে কংগ্রাচুলেশন। আমি আপনাকে দেখলাম যে আপনি একটা কম্পিটিশনে গেছেন, ওই যে একটা প্রতিযোগিতা চলছিল, এবং সেখানে আপনিও একটা গিফট পেয়েছেন, তাই তো? তো সেটার জন্য আপনাকে অনেক অনেক কংগ্রাচুলেশন। থ্যাংক ইউ। আর শুভ সন্ধ্যা সবাইকে। আর স্টুডিওতে যারা আছেন, আলিয়া জামান আপু আমাদের ওমেন্স কালিনারির একজন আমার সাথে আছেন এক্সিকিউটিভ মেম্বার, আমিও ওখানের এক্সিকিউটিভ মেম্বার। আর আছেন হাসিনা আপা, ওনাকে অনেক শুভেচ্ছা জানাচ্ছি, আলিয়া আপাকেও শুভেচ্ছা জানাচ্ছি। খুব ভালো লাগছে প্রোগ্রামটা দেখে, অনেক সুন্দর সুন্দর কথা শুনছি আমরা। আসলে শখ থেকে পেশা, আমার ছোটবেলায় ইচ্ছে ছিল যে আমার এলাকায় অনেক মেয়েরা স্টুডিওতে গিয়ে ছবি তুলতে পারতো না। ছোটবেলা আমার একটা স্টুডিও দেওয়ার ইচ্ছে ছিল। তারপর শখ আসলো যে আমি ছোটবেলা থেকেই বউ সাজাতাম, যখন আমি ক্লাস 5-এ থাকতাম। তারপর আসলো আমি একজন বিউটিশিয়ান হব। তারপর বিউটিশিয়ানও হলাম, উদ্যোক্তা হলাম, নিজের বুটিক ছিল দেশীয় পণ্য নিয়ে। তো আসলে অনেক সেক্টরে। তারপর রান্না বাড়ার শখ ছিল, রান্না বাড়াও করছি, ওটা নিয়েও কাজ করছি। এখন আসলে অনেক সংগঠনের সাথে আছি, যেটা আমি দেশের জন্য, দশের জন্য একদম ছোট সর্ষে দানার মতো কিছু করতে পারি কারো জন্য, সেইভাবে চলছি। আসলে কাজের তো কোনো শেষ নেই, শেখার কোনো শেষ নেই, একদম সবকিছুই একটু একটু শেখার চেষ্টা করছি, মানুষের জন্য কিছু করার চেষ্টা করছি। ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ আপনাকেও। রুমা আপুর কাছে আসি। রুমা আপু, আজকের বিষয়ে আপনার কাছেও কিছু শুনে। রুমি আপু, আমাদের রুমি আপু ওদিকে, মাহবুবা রুমি আপু। হ্যাঁ, আসসালামু আলাইকুম সবাইকে, অনেকদিন পর দেখা হলো তোমাদের সাথে। একদম না, আজকে শিক্ষকদের কথা শুনছি আর মনে পড়ছে আমার বাবা মা দুজনেই শিক্ষক ছিলেন, তো একটা শ্রদ্ধার জায়গা তো আছি সেখানে। তো একটু মজার কথা একটু বলি, মানে শিক্ষককে সন্তান হওয়ার জন্য যে কি প্রিভিলেজটা পেতাম সেটা মনে করে হাসি পাচ্ছে আর কি। আমি প্রথম যখন মা হলাম, তখন মা হওয়ার আগে প্রেগনেন্ট যখন, তখন আমি আমার মার কাছে চলে গেলাম। তো মা একটা সংগঠনের সভাপতি ছিলেন। হ্যাঁ, আমি তো স্কুল টিচার ছিলেনই গভর্নমেন্ট গার্লস স্কুলে। তো সেখানকার ডক্টরের সব মার স্টুডেন্ট, ছাত্রী।
তো যখন শুনলাম ম্যাডামের মেয়ে আসছে, মনে হচ্ছে আমি যেন সেই ছোট্ট একটা মেয়ে, ম্যাডামের মেয়ে বাহ আসছে, বাহ নিয়ে আসো, মানে বাহ, সবাই দেখো, একদম ব্যস্ত হয়ে গেল না রুমি আপু? আমাকে চেকআপ করে, মানে আমার কাছে এত মজা লাগছে, বাহ মনে হচ্ছে বাহ, যে আমি কি মা। চমৎকার রুমি আপু, এটা আসলে অন্যরকম অনুভূতি। ফারহানা নার্গিস আপুর কাছে আসি, তার কাছে ছোট করে আজকের বিষয়ে কিছু শুনি। নার্গিস আপু একটু আনমিউট করে বলবেন। জি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেকদিন পর জুমে বসতে পেরে আমার কাছে খুব ভালো লাগতেছে, সবাইকে দেখতেছি, আপনাকে দেখতেছি, খুব ভালো লাগতেছে। এই অনুভূতিগুলো মনে হচ্ছে যে আমার নতুন আরেকটা পদের যাত্রা শুরু পথে। যাই হোক, ছোটকাল থেকে তো অনেক ছিল, অনেক শখ ছিল, হ্যাঁ, যে এটা হবো ওটা হবো। তারপরে হচ্ছে স্কুলে যখন রচনা লিখতে হতো, তোমার এম কি, হ্যাঁ, তখন একটা এটা হবো ওটা হবো, অনেক কিছু তো একবার এক একটা লিখে দিতাম। যখন জীবনযাত্রা শুরু করি, বিয়ে শাদী হলো, কি জীবন কি, সমাজ কি, পরিবার কি, সবকিছুকে নিয়ে যখন যুদ্ধ, এটাই তো একটা যুদ্ধ হতো সংসার করা। হ্যাঁ, এই যাত্রা পথে তখন একটা চিন্তা করলাম যে না, আমাকে অন্য কিছু করতে হবে, সংসারটা রাখলে হবে না, আমাকে কিছু একটা করতে হবে। পারিপার্শ্বিক সমস্ত কিছু চিন্তা ভাবনা করে, তখন ছোটকালেরও তো অনেক কিছু মাঝখানে কিছু কিছু করতাম, তারপরে ওগুলো চিন্তা কিছু করব না, যে আব্বা মা। অনেক ধন্যবাদ আপু, অনেক ধন্যবাদ। একেবারে শেষ সেকেন্ডে চলে এসেছি, আমি বুঝতে পেরেছি আপুর অনুভূতি জায়গাটা একদমই, আর কথা বলতেই পারলাম না। জুমের সবাইকে ধন্যবাদ, আপনাদের দুজনকেও আপু ধন্যবাদ জানাই। আপনাকে ধন্যবাদ। আমাদের দর্শক বন্ধুদেরকেও অনেক অনেক ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আজকের মতো।